আসসালামু আলাইকুম, আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা 30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকাল সকাল উঠেই আমি একটু ছাদে উঠে আসছিলাম, কেননা ঘুম থেকে উঠেই দেখি অনেকটা রোদ বেরিয়ে গেছে। তো তাড়াতাড়ি নারকেলগুলো নিয়ে আসলাম, যে এগুলো যদি পুরো সারা দিনে রোদটা দিতে পারি তাহলে খুব দ্রুত শুকিয়ে যাবে আর গন্ধটাও হবে না। নারকেলগুলা যদি সঠিকভাবে শুকাতে না পারি তাহলে নারকেলের যে তেলে সুগন্ধর পরিবর্তে গন্ধটাই বেরোবে, দুর্গন্ধটাই বেরোবে। আর এটা যদি খুব সুন্দর করে শুকিয়ে যায় তাহলে খাঁটি নারকেল তেলের যে একটা সুন্দর ঘ্রাণ সেটা পাওয়া যাবে। এগুলা আস্তে আস্তে অনেকটা শুকিয়ে গেছে, আর হচ্ছে ভিতরটাও একটু দেখছি কোনো রকমভাবে রসটাও গলছে। যেহেতু আমার এই ছাদে প্রচুর রোদ পড়ে, সারাদিনে টানা যতক্ষণ রোদ থাকে ততক্ষণ পুরোটাই রোদ এই ছাদের উপরে পাওয়া যায়। তো সেই কারণে আমার খুব বেশি একটা সমস্যা হচ্ছে না। এখন তো মাঝে মধ্যেই যখনই একটু মেঘ হয় ঠিক তখনই একটু পুরো বৃষ্টি হয়ে যায়। তো এই দিকটা একটু খেয়াল রাখতে হচ্ছে যাতে বৃষ্টিতে না ভিজে যায়, কেননা বৃষ্টিতে ভিজে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে এবং জিনিসটা গন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে একটু খেয়াল করতে হচ্ছে আমাকে। আর এদিকে উপর থেকে নিচে এসে দ্রুত বিছানাটা গুছিয়ে নিলাম। খুব দ্রুত কাজ করব, কেননা বাইরের যে কাজগুলো আছে সেগুলো অনেকটাই করতে হবে আজকে। পুরো বাড়ির আশপাশটাও আজ একটু পরিষ্কার করব। চারি সাইডে যে পরিমাণে ডেঙ্গুর প্রভাব পড়ছে, তো তাতে করে যদি একটু পরিষ্কার না করি আশপাশটুকু, তো তাতে করে বেশিরভাগ সমস্যার সম্মুখীন হতে হবে। এই জায়গাটা যে এতটা খারাপ লাগে, আবার যখন একটু ঢেকে গুছিয়ে রাখি তখন ভালোও লাগে। তবে দেখা যাক কবে কি করতে পারি। ইচ্ছা তো আছে যে যাতে একটা ছোট্ট মতো ডিবান তৈরি করতে পারি। আমার ডিবানটা খুবই পছন্দের, ছোবার থেকে ডিবানটা খুবই ভালো লাগে। আর আমার জায়গাটা যেহেতু অনেকটাই কম, তো সেই ক্ষেত্রে আমার এখানে একটা যে এতটুকু আর কি এখানকার সাইজ সেই অনুযায়ী খুব কম এবং অল্প পরিমাণের একটা ডিবান তৈরি করে নেব, মানে ছোটোখাটো আর কি। যেমনটা অনেক কিছুইতে ইচ্ছা করে নিজের রুমটাকে সাজানোর জন্য, কিন্তু সেটার জন্য পরিস্থিতির শিকারও হয় অনেক সময়। কিন্তু আমাদের মনে যেটা চাই সেটা হয়তো আমরা সবসময় পূরণ করতে পারি না। তো তাতে কোনো আফসোস নেই, তবুও আমার যতটুকু আছে আমি ততটুকু দিয়ে যদি সাজিয়ে রাখতে পারি তবে সেটাই অনেকটা সুন্দর লাগবে দেখতে। তো এই রুমটায় এসে দেখি যে বাবু অনেক কিছু এলোমেলো করে রেখে দিয়েছে। আজ ওর শরীরটা তেমন একটা ভালো নাই, তবে রুমটা আমি একটু গুছিয়ে দিচ্ছি আজকে। অন্যদিন ওর বেডটা ও নিজেই তোলে, আমার জন্য বসে থাকে না, আর নিজের কাজটা অনেকটা গুছিয়ে রাখে। তবে আজকেও শরীরটা ভীষণ খারাপ, ইদানিং ওর একটু সমস্যা হয়েছে। তো তার জন্য তো ও ডক্টরের কাছে নিয়ে যে ওষুধটা চালাচ্ছি, তবে এখনও পর্যন্ত কমেনি। রাস্তার সাইডে বাড়ি থাকার কারণে অনেকটা ময়লা পড়ে আমার রুমে। তো এটা যদি আমি প্রতিদিনও পরিষ্কার করি তবে সকালে উঠে দেখব যে আবার ঠিক সেম ময়লাটা পড়ে আছে। তো পালঙ্কর ওই সাইডটা আজ 2 থেকে 3 দিনের বেশি হবে যে সেটা আমি মুছিনি। অনেকটা কাজের মধ্যে একটু চাপের মধ্যে আছি, তো সেই কারণে মুছতে পারিনি। তো আজকে একটু সুযোগ পেলাম, তাও মুছে নিলাম।
গতকাল রাত্রে পড়াশোনা করার পর এই বইগুলা এভাবেই রেখে দিয়েছে, কোনো কিছুই গুছিয়ে উঠিনি। ওর শরীরটা একটু খারাপ খারাপ বলছিল, তবে হচ্ছে কি আর করবে, পড়াশোনা তো করতেই হবে, স্কুলে এবং কোচিং, আবার এদিকে টিউশনে করা হয়, ওর বাসায় পড়ানো হয়। তো দুইটার দিক মানে দুই জায়গায় পড়ে স্কুল করে একটু ক্লান্ত হয়ে যায়। আর এমনিতেও তো অনেক ছোট, খুব অল্প বয়সে দ্রুত ক্লাসে উঠে গেছে, যে কারণে ওরও ভীষণ মাথায় চাপ পড়ছে। তবে বাচ্চাদের এই মানসিক বিকাশটা আমাদেরকেও একটু ভাবা দরকার। তবে ওদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি কোনো কিছুতে বাধা দেই না। যেমন ওর এতটুকু বয়সে ওকে ল্যাপটপ কিনে দেওয়া হয়েছে, ও এবার ক্লাস 7-এ পড়ে। আহ, তো এতটুকু বয়সে ওকে ল্যাপটপ দেওয়া হয়েছে, ও যাতে নিজে কিছু শিখতে পারে। আবার ওর যেটা চায় আর কি, খেলনা অথবা কাগজ কাটে, কেটে অনেক কিছু তৈরি করে। তো বাচ্চাদের এই মানসিক বিকাশ, ওদের তো একটু বিনোদনের প্রয়োজন হয়, কেননা এমনিতেই এখনকার বর্তমান যুগে পড়াশুনো ভীষণ চাপ। আর এতটা চাপ সারাক্ষণ যদি ওর মাথায় ঘোরে, তাহলে এটা ওর মানসিক বিকাশে সমস্যা হতে পারে। ও একটু বাইরে ঘুরতে গেছে, বলল যে আম্মু শরীরটা খারাপ লাগছে, আমি একটু হেঁটে আসি। তো এই সুযোগে আমি ওর রুমটা একটু গুছিয়ে দিছি। এসে যদি দেখে যে রুমটা ফ্রেশ আছে, তো তাহলে ওর ভীষণ আনন্দ লাগবে, এবং রুমের ভিতরে ও নিজের মতো নিজে একটু বিশ্রাম নিতে পারবে। কিংবা যেটাই করুক না কেন, পড়াশোনা করুক অথবা একটু ড্রয়িং করুক, যেটাই করুক ওর হয়তো ভালো লাগবে। তো আমি ওর রুমটা তো গুছিয়ে নিয়েছি, তারপরে বাইরে এসে এই সুর একটা একটু পরিষ্কার করে নেব। এটাও বেশ কয়েকদিন হয়েছে ঝাড়া হয়নি, বেশ কয়েকদিন বলতে ভালোই, প্রায় 15-20 দিন মতো হয়ে গেছে যে এটা ঝাড়াঝুড়ো করিনি। তো এটা একটু ঝেড়ে পরিষ্কার করে আবার জুতোগুলো গুছিয়ে রাখবো। আসলে এই সুর একটা যদি একটু ঢাকার মতো অবস্থা হতো, তাহলে সব থেকে ভালো হতো, জুতাগুলাই ময়লা পড়তো না। তবে আমি এটা কিনেছি তো অনেক বছর আগে, তো যে কারণে এটা এখন এই মুহূর্তে চেঞ্জ করাও সম্ভব না। সম্পূর্ণ ঘরটা ঝাড়ু দিয়ে এবং র্যাকটা পরিষ্কার করার পরে বাইরেটা প্রচুর পরিমাণে ময়লা পড়ছে। তো এই জায়গাটা যদি এখনই পরিষ্কার না করে দিই, তো আমার এখানে যারা কাস্টমার আসে বেশিরভাগ এখানেই দাঁড়াই। তো এখানে তো দেখলে, নোংরা দেখলে একটু কেমন কেমন লাগে, নিজের কাছেও তো লাগেই। তো তারা যাতে বিরক্ত না হয়, সে কারণে খুব দ্রুত আর কি পরিষ্কার করে নিচ্ছি। বৃষ্টির কারণে আমার ছাদটার উপরে একটু শ্যাদলা পড়ে গেছে, আর এটার উপরে তো এখনও সিঁড়ির ঘর করা হয়নি, যেহেতু নতুন বাড়ি এখনও অনেক কাজ হচ্ছে কমপ্লিট হয়নি, আনকমপ্লিটই রয়ে গেছে। তো যে শ্যাদলাগুলো পড়েছে, এটা যে এখনই ডলে উঠাবো, তো এমন পরিস্থিতি এখনও হয়ে ওঠেনি। যদি উঠাতে যাই, তো এখনও তো বর্ষার সামনে আছেই, আরও হয়তো পড়বে। তো ইচ্ছা আছে খুব দ্রুত এটা হচ্ছে সিঁড়ির রুমটা একটু ঠিক করে নেওয়ার, দেখা যাক কত দূর করতে পারি। যদি পারি দ্রুত, তাহলে অবশ্যই ছ্যাদলাগুলো একটু ব্রাশ দিয়ে ডলে উঠিয়ে নেব। নিজের বাসায় থাকার মতো শান্তি হয়তো আর কোথাও নাই। একটা সময় আমি যখন ভাড়া থাকতাম, তো তখন শুধু ভাবতাম যে নিজের বাসাটা যদি হয়, কখনো যদি নিজের বাড়ি করতে পারি, তাও সেটা খুব গুছিয়ে রাখবো, সুন্দর করে রাখবো। আর যেখানে থাকতাম সেই জায়গাটাও অনেক গুছিয়ে রাখতাম, আর সেই বাড়িটাও একদম নিজের বাড়ির মতো করেই রাখতাম। আর সেই বাড়িটা অনেকটা বড় ছিল, এবং পুরো বাড়িটা নিয়ে আমি একাই থাকতাম, অন্য কেউ থাকতো না। তো এরকম সিঁড়িতে আমার খুব ভালো লাগে যে ফুলের টবগুলো রাখতে, তো আমি তো রাখতে পারি না, যেহেতু খোলামেলা জায়গা, আর আমার গেটটাও এখনও তৈরি হয়নি। তো সেক্ষেত্রে অনেক কিছু করতে চেয়েও অনেক কিছু করতে পারি না। তো আস্তে আস্তে হয়তো হবে, কিন্তু একটু সময়ের প্রয়োজন। আজ সকালে একটু খিচুড়ি রান্না করব। তো চালটা বাছতে বসে আমার মেয়েটা প্রতিদিনই এমনটাই করে, কিন্তু সেটা আমি ক্যামেরায় দেখাই না, শুধু যখন চালটা ঝাড়ি সেটা একটু দেখাই আপনাদের। তো আজকে একটু দেখাচ্ছি ওর দুষ্টামিটা কত দূর থাকে। আমি যখনই চালটা নিয়ে বসবো, ও যদি ঘুম থেকে উঠে যায় ওই মুহূর্তে। আর আজ তো একটু লেট হয়েছে আমার রাঁধতে, যে কারণে ও দেখতে পারছে যে আম্মু চাল নিয়ে বসেছে, তো সাথে সাথে চলে আসছে দুষ্টামি করতে। তো ওর যে এই দুষ্টুমি, এই যে দুষ্টু মিষ্টির দিনগুলা, এগুলা খুবই ভালো লাগবে, এবং এগুলা স্মৃতি হিসেবে থেকে যাবে। একটা সময় হয়তো ওরা বড় হয়ে যাবে, কিন্তু এই দিনটা হয়তো মিস করব তখন।
এগুলো আমাদের জমির করা চাল, যে কারণে এগুলার থেকে অনেকটা ঝিল আছে, তারপরে মরা চাল, কালো চাল এগুলো বাছতে হয়। তো এগুলো বাছতে তো একটু সময় লেগে যায়। তো চালগুলো বেছে তারপরে আমি আজকে মুগ ডাল দিয়ে রান্নাটা করব। আর আজকে ভাবছি একটু সকালের দিকে একটু পাতলা খিচুড়ি করব। পাতলা খিচুড়িটা অনেক দিন খাওয়া হয়নি। আসলে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে খেতে কিন্তু মন্দ লাগে না। আজ রাইস কুকারে রান্না করব না, কড়াইটাতেই রান্না করব। তো কড়াইটা এমনিতেই একটু নোংরা ছিল, মানে তেল ছিল। গতকাল রাত্রে যে ডিম ভাজি করছিলাম, তো ডিম ভাজির তেলটা ছিল। তো ভাবলাম ওই তেলের ভিতরে খিচুড়িটা দিব না, তো এটা আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যে সাথে বাটি তারপরে যে মগগুলো ছিল সকালে যেগুলো খুবই প্রয়োজন তো পড়ে, তো সেগুলো একটু নোংরা ছিল, তা ধুয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে অনুরোধ করব আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকবারই ফ্রিজে হাত দেওয়া হয়, দিনের ভিতর তো কতবার ফ্রিজে হাত দেওয়া হয় সেটা তো ঠিক নাই, কিন্তু ফ্রিজটা সেভাবে আর কি মোছা প্রতি সপ্তাহে হয়তো একদিন একটু ডিপ ক্লিন করা হয়, কিন্তু প্রতিদিন তো সম্ভব হয়ে ওঠে না, কিংবা সপ্তাহে 2 দিন করব সেটাও সম্ভব হয় না। তো সে কারণে হচ্ছে একটু হালকা করে শুকনা কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি, যাতে হাতের যে স্পটগুলো পড়েছে সেগুলো যাতে উঠে যায়। ফ্রিজটা মোছার পর একটু মুগ ডালটা নিচ্ছি, অল্প একটুই নিচ্ছি। মুগ ডাল যেহেতু অনেকটা ফুলে ওঠে, অল্পতেই হয়ে যায়। তো আমি ছোট্ট একটা গ্লাস ছিল আমার মেয়ের ছোটোবেলার, সেই গ্লাসের 1 গ্লাস মতো মেপে আমি মুগ ডালটা নিয়েছি। আর এটা ধুয়ে তারপরে আমি কড়াইতে রান্নাটা চাপিয়ে দিব। আর এই মুগ ডালগুলো খুবই সুন্দর, এগুলো রেশনের দেয়, আমরা পাই না, কিন্তু আমাদের এগুলো কিনে নিয়ে আসতে হয়। আর এই রেশনের এই মুগ ডালগুলো খেতে অসাধারণ টেস্ট লাগে। এমনি স্বাভাবিক মুগ ডালও খেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় এই মুগ ডালগুলো খেতে ভীষণ ভালো লাগে। অনেক সময় অনেকটা মন খারাপ হয়ে যায় যখন দেখি যে আমার চ্যানেলটা গ্রো করার জায়গায় অনেকটা থেমে যাচ্ছে, আস্তে আস্তে ভিউজ অনেকটা কমে আসছে। কেন আসছে সেটা তো নিজে থেকেও বুঝছি না। ইউটিউব সম্পর্কে অনেক কিছু ধারণা হয়তো এখনও নাই, কিন্তু যতটুকু আছে কিংবা যতটুকু জানি ততটুকু দিয়েই চেষ্টা করে যাচ্ছি। যদি আপনারা অনেকে অনেক কিছু জানেন, যদি কিছু জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেটা আমার খারাপ লাগবে না, আমার ভালো হোক অথবা আমার মন্দ। আমার খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর খিচুড়িটা খুব যে মশলাপাতি দিয়ে রান্না করেছি সেটা নয়, এটা একটু পেঁয়াজ, কাঁচা ঝাল আর একটু গরম মশলা দিয়েছি, আর এটাই সিম্পল। আর তেল দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পাতলা খিচুড়িটা করেছি। কিন্তু এই খিচুড়িগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। সকালে যদি এরকম ধোয়া ওটা খিচুড়ি ভাত লাগে খাওয়া যায় তাহলে আর কিছুই লাগবে না। আর এখন বাজে 11টা, 11:30 কি 11টা মতো হবে। তো এই সময়টা যেহেতু অনেক কাজকর্ম করেছি, সে কারণে একটু স্যালাইন গুলাই নিচ্ছি, বাবুকে দেব। বাবুর শরীরটাও তো অনেকটা খারাপ, তো ও স্কুলে যায়নি, তো আজকে শরীর খারাপের জন্য কোচিং স্কুল দুইটার একটাও করেনি। তো ভাবলাম যে 1 মগ একটু স্যালাইন গুলায়ে ওদের সবাইকে একটু দিয়ে দিব, যাতে ওর দুর্বলতাটা একটু হলেও কমাতে পারি। দিনে একবার হলেও যদি একটা স্যালাইন খাওয়া যায় তাহলে শরীরটা অনেকটা ভালো লাগে, দুর্বলতাটাও একটু কাটে। তবে আমাদের বাসায় খুব একটা যে স্যালাইন খাওয়া হয় সেটাও না, বেশিরভাগ আমরা তৈরি করে খাই। আমাদের যেহেতু রেশনে লাল চিনি পাই, তো লাল চিনিটা 2 থেকে 3 চামচ লাল চিনি দিই, এবং ওর সাথে 1 চিমটি মতো লবণ দিয়ে তো একটা স্যালাইন বাসায় একটু হোমমেড স্যালাইন তৈরি করে নিই।
আমাদের বাসায় এটা সবাই খায়। আর হচ্ছে বাইরের যে প্যাকিং স্যালাইনটা ওইটা খুব কম খাওয়া হয়। তো আমার বাবু তো স্কুল থেকে এসে ওকে বলা লাগে না, ও আগে রুমে ঢুকে যে বোতলে আমি পানি ভরে রেখে দিই ওই স্কুল থেকে আসার আগে, তো বোতল থেকে নিয়ে ঢেলে নিজের মতো নিজে স্যালাইন তৈরি করে খেয়ে নেয়। পুরো ঘরবাড়ি পরিষ্কার করার আগে আমি এই কাঁথা বেডশিট হচ্ছে আর যে বাদ বাকি কাপড় চোপড় ছিল এক সপ্তাহের কাপড় যেটা আমি বাস্কেটে জমিয়ে রাখি, তো সেগুলো একটু ধুয়ে দিয়েছিলাম, মানে হচ্ছে ঘর পরিষ্কার করার আগে কেচে তারপরে রোদ্রে শুকাতে দিয়েছিলাম। আর উপরে এসে দেখি যে না, আবহাওয়াটা তেমন একটা যে কড়া রোদ তেমনটাও না, আবার যে একেবারে মেঘলা সেটাও না, মাঝামাঝি, তবে শুকিয়ে যাবে সেটা একটু দেখতে আসলাম। আর যে নারকেলগুলো রেখেছি সেগুলো একটু হাত দিয়ে দেখলাম যে একটু উল্টে পাল্টে দিলাম, যাতে যেদিকে রোদ থাকে সেই দিক যদি মুখটা ঘুরিয়ে দেওয়া যায় তা খুব দ্রুত শুকিয়ে যাবে। আমি তো টেলার্সের কাজ করি, আপনারা অনেকে জানেন, আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা তো জানেন না। তো যাই হোক, এটা হচ্ছে পুজোর একটা কালেকশন, যে অর্ডার দিয়েছে গর্জিয়াস একটা লেহেঙ্গা তৈরি করে দিতে হবে। তো সেটার জন্য এই ধরনের লেস আর যেটা দেখানো হলো এর আগে ওটা হচ্ছে বুকের পাটে উপরের পাটে যাবে আর কি। তো এটা হচ্ছে 2 বছর বয়সের একটা বাচ্চার কাপড়, সেখানে 2.5 গজ মতো কাপড় লাগছে নিচে, আর উপরের পাটটায় 1/2 গজ মতো কাপড়। তো এটা দিয়ে লেহেঙ্গাটা পুরোপুরি কমপ্লিট করলে দেখাবো অবশ্যই। আর সম্পূর্ণ কাজ করে মেয়েটাকে দিয়েছি একটু ড্রয়িং করতে, যে আমার এতটুকু মেয়ে এখনও স্কুলে দেয়নি অথচ খুব সুন্দর করে ড্রয়িং করা শিখে গেছে। আসলে নিজে থেকেই শিখেছে, সেটা সেটা আমি কখনো হাত দিয়ে শেখাইনি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া এটার জন্য। আর রুমটা আর একবার ঝাড়ু দিয়ে মুছে একবারে গোসল করে তারপরে হচ্ছে একটু বসবো। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।